আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফুর রহমান। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024 প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, সরাসরি চলে যাচ্ছে সেখানে। টাকা প্রথম বরাদ্দ দেই এবং কৃষি গবেষণাকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এই জন্য যে আমার খাদ্যের স্বয়ংসম্পদ অর্জন করতে হবে। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি তখন। এরপরে যখন আমরা পরবর্তী বাজেট দিই সেখানে আমি 100 কোটি টাকা আলাদাভাবে একটা থোক বরাদ্দ রেখে দিই গবেষণা এবং কম্পিউটার শিক্ষা, প্রযুক্তি শিক্ষা। কারণ আমাদের তখন সব কিছুই তো অ্যানালগ ছিল, সব টেলিফোন অ্যানালগ, মোবাইল ফোন কারো হাতেই ছিল না বলতে গেলে, ডিজিটাল কোনো ব্যবস্থা ছিল না, কেউ কম্পিউটার ব্যবহার করতো না, এই এক ধরনের একটা অবস্থা ছিল। যা হোক আমরা ব্যবস্থা নিই। পাশাপাশি আমি 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, কারণ তখন বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়াই যেত না। অথচ বিজ্ঞান এবং গবেষণা ছাড়া কোনো দেশ অগ্রগতি করতে পারে না। সেই জন্য 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন আমরা পাশ করি। কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটি ছিল, আমি আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়, প্রথম মেডিকেল ইউনিভার্সিটি মানে কী বলে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি এবং বেসরকারি খাতের জন্য আরও বিশ্ববিদ্যালয় হয় সেই ব্যবস্থা নিই। 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, নব থিয়েটার করি। অবশ্য এগুলি করতে যেয়ে আমাকে অনেক মামলা খেতে হয়েছে, এটা ঠিক। এই নব থিয়েটারের জন্য 2টা মামলা আমার বিরুদ্ধে। ঠিক আছে, ওতে এটা বিএনপি ক্ষমতা আসার পরে করেছে। যা হোক, আর তাছাড়া আমরা যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করেছিলাম, তারপরে প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি আমরা চালু করি। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বৃত্তির অর্থ প্রায় 3,000 এটা কিসের হ্যাঁ বৃদ্ধি এখন বলতে হবে 3,804 কোটি টাকা। প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপবৃত্তি 2,617 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি 1,785 কোটি টাকা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট 4,466 কোটি টাকা। এগুলি আমরা বরাদ্দ দিয়েছি, কারণ আমি সবসময় এটা বিশ্বাস করি যে গবেষণা একান্তভাবে দরকার। আমরা মোবাইল নেটওয়ার্ক, ভিস্যাট স্থাপন এবং এতে বেশিরভাগ আমরা ব্যক্তি খাতকে সুযোগ দিই। কম্পিউটার এবং যন্ত্রাংশের উপর যে সমস্ত ট্যাক্সগুলি কমিয়ে মানুষ যাতে স্বল্প হিসেবে পায় সে ব্যবস্থা নিই। কারণ আমরা প্রথম আমাদের পার্টির জন্য 91 সালে যখন কম্পিউটার কিনতে যাই তখন দেখলাম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে আমাদের লেগেছিল সেই কম্পিউটার কিনতে, যার জন্য পরবর্তীতে যখন আমি সরকারে আসি আমরা সবগুলি ট্যাক্স কমিয়ে দিই। অবশ্য এ ব্যাপারে আমাকে কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার চালানো এগুলি আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি। ওই মুক্তিযুদ্ধের সময় জেলখানায় যে ছেলেটা জন্ম হয়েছিল সজীব ওয়াজেদ জয়, সেই কিন্তু শেখায় এবং তারই পরামর্শ ছিল যে সব ট্যাক্স কমিয়ে দাও, এগুলি সহজলভ্য করো, কম দামে যেন সবাই কিনতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সেটাই করেছি এবং প্রথম ট্রেনিংটাও এই কোর্স চালু সেটাও ওর হাত দিয়ে করা। এভাবে আমরা বিভিন্ন করি এবং উচ্চশিক্ষায় আমরা বঙ্গবন্ধু বৃত্তিও চালু করে দিই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95,00,000 টাকা বৃত্তি অনুদান প্রদান করি। সবথেকে বড় কথা যে সেই সময় আমরা এইভাবে যে ফেলোশিপ দিয়েছিলাম এবং বিদেশে পিএইচডি করতে বা উচ্চ ডিগ্রি অর্জনের জন্য যাদের পাঠিয়েছিলাম অনেকেই তখন সম্পন্ন করতে পারেনি। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকার আসতে পারেনি। যখন 2001-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। এই বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল, আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল সেটা সম্পন্ন করতে, আর অনেকে যাবার সুযোগই পায়নি। যেমন আমাদের মুখ্য সচিব, তখন তিনি আমার যিনি মুখ্য সচিব ছিলেন ডক্টর সামাদ, তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তিনি এই স্কলারশিপটা পেয়েছিলেন কিন্তু সেটা আর যাওয়ার সুযোগ পায়নি। আমি তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি আবার পরে গেলে না কেন? তার পিএইচডি করার কথা ছিল কিন্তু আর করেও নি।
কারণ মনটাই ভেঙে গিয়েছিল, সেটা বাস্তব। আমি এখন তাকে বলি যে তুই আবার করো, আবার গবেষণা করো, কিন্তু এটা হলো বাস্তবতা যে বন্ধ করে দিল। আমার কাছে অবাক লাগে যে এই যে মাঝপথে বন্ধ করে দেওয়াতে কত মানুষই বিপদে পড়েছিল এবং অনেকে সম্পন্ন না করে চলে আসতে হলো। যাক 2008 পর্যন্ত, সেই 2001 থেকে 8 আরেকটা অন্ধকার সময় আমরা পার করেছি। 2008-এ যখন নির্বাচন হলো আমরা আবার জনগণের ম্যান্ডেট পেলাম এবং 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল, আর যৌথভাবে তো আরও বেশি, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। যাক আমরা সরকার গঠন করলাম, সরকার গঠন করেই কিন্তু আমরা উদ্যোগ নিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় বাড়াতে হবে, গবেষণা বাড়াতে হবে, শিক্ষার মান উন্নত করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষা নীতিমালা। দর্শক দেখছিলেন ফেলোশিপ 2024 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দুপুর 1:30টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে প্রতিবাদ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে এই সংগঠন। কোটা আন্দোলনের সবশেষ অবস্থা জানাতে বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। শুরুতে যাব সুমন তানভীরের কাছে। তানভীর, কোটা আন্দোলন নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস পরিস্থিতি ও ছাত্রদের আজকের অবস্থান নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কোটা নিয়ে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তারপরেই যে পূর্ব অনুমান করছিল অনেকে, তার কিন্তু বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এই বাড্ডা সহ পুরো রাজধানীতে। এখন আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আছে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু সেই কোটা বিরোধী আন্দোলন সমর্থনে কিন্তু তারা এই রাস্তায় অবস্থান করছেন, অর্থাৎ রাস্তায় বসে পড়েছেন এবং এই রাস্তায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তায় কিন্তু সকল যানবাহন চলাচল এখন বন্ধ রয়েছে এবং শুধু এই রাস্তায়, শুধু এই পয়েন্টটিতে নেই, নতুন বাজার সেই সঙ্গে পুরী সেই জায়গাগুলোতেও কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমেছেন। সেই সঙ্গে ধানমন্ডিতেও আমরা শুনেছি যে সেখানে ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পয়েন্টটি আছে অর্থাৎ বেরিবাদ পয়েন্ট, সেই বেরিবাদ পয়েন্টে তারা আছেন, উত্তরায় তারা নেমেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে রাস্তায় নামলেন, সেটি কিন্তু খুব সহজেই বলা যাচ্ছে যে কালকে যে ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে তার কিন্তু আসলে প্রতিফলন এবং যে দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যে ছাত্ররা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনটা কিন্তু আসলে দমিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা ছিল সেখানে না গিয়ে কিন্তু আরো আসলে তীব্র হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তাদেরকে কিন্তু আমরা এতদিন আসলে এইভাবে রাস্তায় কিন্তু আসলে দেখিনি, কিংবা রাস্তা বন্ধ করে এইভাবে আন্দোলন করতেও কিন্তু আসলে তাদের দেখিনি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা কালকেই যখন ওই আন্দোলন কভার করছিলাম তখনই বলছিলাম যে এই পরিস্থিতি কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এবং যেভাবে পরিস্থিতিটা আসলে দমানোর চেষ্টা করা কিংবা যেভাবে সংঘর্ষ আসলে চালিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, বলছিলাম যে পুলিশের ভূমিকার কথা, সেই পুলিশের ভূমিকা কিন্তু কালকে আমরা 4 ঘন্টা পরে দেখেছিলাম। আজকে এখানে যখন আন্দোলন হচ্ছে সেখানে কিন্তু চারপাশে পুলিশের অবস্থান আছে, আমরা আজকেও দেখছি, কিন্তু তারা কিন্তু আসলে নীরব ভূমিকায় আছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে তাদের ছাত্রদের সঙ্গে আসলে কোনো রকম চাপ দিয়ে তারা এখান থেকে তুলে দেবেন এই ধরনের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তাদের নেই। তারা ছাত্রদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন, তবে ছাত্ররা ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বলেই যাচ্ছেন যে তারা যতক্ষণ পর্যন্ত যৌক্তিক সমাধান না হবে আসলে কোটার, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে এবং তাদের যে ভাইদের গায়ে কালকে হাত দেওয়া হয়েছে, তাদের যে ভাইরা কালকে আহত হয়েছেন তার কিন্তু বিচার তারা দাবি করছেন। এই যখন অবস্থা তখন কিন্তু আপনি সংবাদেই বলছিলেন যে বিকালে কিন্তু আসলে ছাত্রলীগ 1:30টার দিকে কিন্তু তারা তাদের কর্মসূচি দিয়েছে, তাদের যে নেতাকর্মী আছে তারা আহত হয়েছে, এই দাবিতে তারা কিন্তু বিকালে কর্মসূচি করবেন। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা জানি যে 3টার পরে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন সেই শিক্ষার্থীরাও কিন্তু 3টার পরে কিন্তু সেখানে নামবেন, অর্থাৎ বিকালের পরে কিন্তু পরিস্থিতি আরো বেশি অশান্ত হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে সর্বশেষ পরিস্থিতি জানতে এখন আমরা যুক্ত হব আমাদের সহকর্মী খান আলামিনের সঙ্গে।
আলামিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আলামিন, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাবেন। বাড্ডার পরিস্থিতি, কেন্দ্রীয় যে কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা কোটা সংস্কার আন্দোলনকারীদের, সেটি বিকাল ৩টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তো সেই জন্য এখন পর্যন্ত ক্যাম্পাসে তেমন কোনো ধরনের তৎপরতা কোটা সংস্কার আন্দোলনকারীদের আমরা লক্ষ্য করতে পারিনি। মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির সামনেই জড়ো হয়ে থাকেন। তো সেই জায়গাটি এখন পর্যন্ত পুরোপুরি ফাঁকায় রয়েছে। ক্যাম্পাসেও এক ধরনের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রলীগের যে সন্ত্রাস বিরোধী অবস্থানের কথা বলা হয়েছে, দুপুর 1:30 থেকে শুরু হওয়ার কথা। আমার পেছনে ঠিক যেটি রয়েছে সন্ত্রাস বিরোধী রাজু স্মৃতি ভাস্কর্য, সেখানেও কিন্তু এখন তেমন কোনো ছাত্রলীগের নেতাকর্মীদের যে তৎপরতা সেটি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। একেবারেই স্বাভাবিক শান্ত পরিবেশ বিরাজ করছে। আমরা এই টিএসসি কিংবা লাইব্রেরি কেন্দ্রিক পুলিশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করতে পারিনি। যদিও এখনও 1.5 ঘন্টা বাকি রয়ে গেছে ছাত্রলীগের যে নির্ধারিত সমাবেশের সময় সেটি হতে। তো সেজন্য হয়তো তারা এখনও আসেনি, আস্তে আস্তে আসবেন। এবং কোটা সংস্কার আন্দোলনকারী যদি তারা আসেন সেক্ষেত্রে তারাও হয়তো 2:30টার পর থেকেই এই ক্যাম্পাস এলাকায় কিংবা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকবেন। তবে যখন কর্মসূচি শুরু হবে তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিংবা উপস্থিতি সবসময় চোখে পড়ে থাকে। কোনো ধরনের মুখোমুখি অবস্থান যেন না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত থাকেন। এবং কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলা হয়েছে আমাদের, তারাও যেটি জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এই ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী অবস্থান এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের যেই দাবি নিয়ে তাদের আজকে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল, সেখান থেকে সূত্রপাত না হয় সে বিষয়ে তারা খুব জোর তৎপরতা দিয়ে দেখছেন। তো আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। মারফি, আপনাদের দুজনকে ধন্যবাদ। কোটা সংস্কারের 1 দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা নতুন রাস্তার মোড়ে জড়ো হয়ে অবস্থান নেয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় তারা। কোটা সংস্কারের দাবিতে বরিশাল নগরীর আমতলার মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা। কোটার দাবি আদায়ে বরিশালের নথুল্লাবাদ সড়কে অবস্থান নিয়েছেন সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, প্রথমেই একটু জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো কর্মসূচি না থাকার কারণে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে প্রথমবারের মতো বরিশাল ঢাকা মহাসড়ক এবং বরিশাল খুলনা যে মহাসড়ক রয়েছে এই সড়কের আমতলার মোড়ে অবস্থান নেয়। এছাড়াও বরিশালের যে সরকারি বিএমএস কলেজ রয়েছে, এছাড়াও বরিশাল সরকারি শহীদ হাতেম আলী কলেজ, তারা কিন্তু বরিশাল ঢাকা মহাসড়কে অবস্থান নিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে সকালে কিন্তু বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের যারা শিক্ষার্থী রয়েছে এবং বরিশাল নার্সিং ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বরিশালের যে আমতলার মোড় নামক স্থান এবং সেটি কিন্তু বরিশাল বিভাগের একটি প্রধান ফটক, অর্থাৎ বরিশাল বিভাগের যে 6 জেলায় যেখানে যেতে হয় ঠিক সেই মোড়টিতে তারা অবস্থান নেয় এবং সকাল থেকে তারা বেলা 11:30 পর্যন্ত কিন্তু তারা অবস্থান নেয়। আমরা এমনটি দেখেছি। আমি এখন আছি বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে ঠিক ক্যাম্পাসে, তারা কিন্তু এরপর পরই ক্যাম্পাসে অবস্থান নিয়েছে এবং ক্যাম্পাসে কিন্তু তারা সেই একই আন্দোলন কোটা সংস্কারের দাবিতে এবং তাদের যেই অন্যান্য সহপাঠী বা সহযোদ্ধা যারা আসলে আক্রান্ত হয়েছেন গতকালকে বিভিন্ন মাধ্যমে, তারা কিন্তু সেই আক্রান্তর বিচার চেয়ে পাশাপাশি যেই গণমাধ্যমে যেই রাষ্ট্রযন্ত্র থেকে যেই বক্তব্য এসছে যে রাজাকার শব্দটি, সেইটির তারা প্রত্যাহার চেয়ে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং এই ক্যাম্পাস কিন্তু এখন উত্তাল করে রেখেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও বিকেল 3টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেখানে আন্দোলনের ডাক দিয়েছে। 3টা থেকে রাত অবধি তাদের এই আন্দোলন চলবে। পাশাপাশি বরিশাল শের বাংলা মেডিকেল হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট সড়ক থেকে ক্যাম্পাসে অবস্থান
অবস্থান নিলেও বরিশাল সরকারি বিএম কলেজ কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান নেয়নি এবং হাতেমালি কলেজের শিক্ষার্থী রয়েছে, পাশাপাশি অন্যান্য সরকারি কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে এই আন্দোলনে যুক্ত হয়েছে। মারফি, এই ছিল বরিশাল থেকে আমার কাছে ছাত্র আন্দোলনের সবশেষ তথ্য। বিস্তারিত জানাতে পারবো হয়তো পরবর্তী বুলেটিনে। আরিফ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। চলমান আন্দোলনের বিষয়ে অবগত থাকার পাশাপাশি এই ইস্যুতে বাংলাদেশে কি ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করে যুক্তরাষ্ট্র। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।